শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন আজ পত্রিকায়। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং একই সঙ্গে সেই খবরের পেছনের খবর ও তা নিয়ে বিশ্লেষণ শুনি। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। জনাব এম এ আজিজ, স্বাগত আপনাকে। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। দর্শক, এই অনুষ্ঠানটি ইউটিউবে ও ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে, চলে যাচ্ছে আলোচনায়। তবে তার আগে আমার হাতে থাকা প্রধান জাতীয় দৈনিকগুলোর শিরোনামগুলো একবার দেখে আসি। প্রথমে রয়েছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান খবর, রাতের ভোটের কুশীলবরা কোথায়, দুদকের ৫ সদস্যের অনুসন্ধান টিম মাঠে। এর পাশে যে খবরটি রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে উত্তাপ। নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা ১/১১ ইঙ্গিত, যেটি বলছেন নাহিদ ইসলাম। পাশে সৈয়দ রেজওয়ানা ইসলামের বক্তব্য হচ্ছে, কোনো উপদেষ্টা দল গঠনে যুক্ত হলে সরকারে থাকবে না। এর পাশে দেখতে পাচ্ছি মির্জা ফখরুল বলেছেন, কিছু বিষয়ে নিরপেক্ষতা পালন করতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার। এরপরে রয়েছে ১.৫ কোটি টাকা লুটে নিল সালমান, ব্যাংক থেকে নামে বেনামে ঋণ। এরপরে দৈনিক প্রথম আলো, নিলামে সাবেক ২৪ এমপির গাড়ি। এমপিদের গাড়ি বিলাস নিয়ে ২ দফা চিঠি দেওয়ার পরও মাত্র একজন শুল্ক কর দিয়ে গাড়ি খালাস নেন, অন্য এমপিরা আত্মগোপনে বা কারাগারে রয়েছেন। পাশে রয়েছে গাজীপুর সাভারে ৫.৫ মাসে বন্ধ ৬৮ কারখানা। অর্ধলক্ষাধিক শ্রমিক এই কারখানাগুলিতে কাজ করতো। যারা চাকরি হারিয়েছে তাদের অনেকেই কারখানা চালু বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত। এরপরে আমরা দেখতে পাচ্ছি দৈনিক কালের কণ্ঠ, বিদেশি বিনিয়োগ কমেছে ৭১%। বিনিয়োগ ও রাজস্বে ব্যাপক ধস। পত্রিকাটিতে বলা হচ্ছে, চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিক, যেটি জুলাই থেকে সেপ্টেম্বর, সেখানে আভাসটা হচ্ছে অর্থনীতির আকাশে কালো মেঘ আসলে। এর পাশে আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর বা ২৬-এর প্রথমার্ধেই নির্বাচন করতে চায় ইসি। দেরিতে সংকট দেখছে বিএনপি, ইসি ঝুঁকি মোকাবেলা করতে পারলে আপত্তি নেই জামাতের। সুনির্দিষ্ট তারিখ চাই বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এবং সিপিবি বলছে এখনই দলগুলোর সঙ্গে সংলাপে বসতে হবে। পাশে আরেকটি খবর দেখতে পাচ্ছি, ঢাবিতে ছাত্র সংগঠনগুলোর মধ্যে দ্বন্দ্ব বাড়ছে, ফেসবুকে কাদা ছোড়াছুড়ি। অন্যদিকে আরেকটি সংবাদ রয়েছে, গণতন্ত্র নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এরপর রয়েছে দৈনিক সমকাল, সরকারি চাকুরিরা আপাতত পাচ্ছে না মহার্ঘ ভাতা। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত আসলে বদল করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় এই প্রস্তাবে সায় দেয়নি। এর পাশে রয়েছে, বাগে আসছে না চালের বাজার, চড়া মুরগির দামও, এবং ১ মাসে কেজিতে বেড়েছে ২ থেকে ১০ টাকা। আসলে আমদানি বাড়লে দাম কমবে বলে আশা ব্যবসায়ীদের। পাশে রয়েছে, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা হয়েছে, জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এমনটা বলেছেন। এর পাশে দেখতে পাচ্ছি গাজীপুরের পরিস্থিতি নিয়ে, থমথমে গাজীপুর শিল্প এলাকা, ৪১৪ জনের বিরুদ্ধে মামলা। আমরা আরেকটি পত্রিকায় দেখেছি প্রায় ৬৮টি কারখানা গাজীপুরে বন্ধ রয়েছে। এরপর দৈনিক আমার দেশ, ভারতের পানি প্রত্যাহারে কৃষিতে বিপর্যয়ের শঙ্কা। তিস্তায় পানি নেই, শুকিয়ে যাচ্ছে উত্তরাঞ্চল, কুশিয়ারা থেকে পানি তুলতে বাধা। তো নানা ধরনের বিপত্তি আমরা দেখতে পাচ্ছি ভারতের পানি প্রত্যাহারের ফল হিসেবে। এরপরে রয়েছে, স্ত্রী সন্তানদের কাছে পেয়ে চোখে আনন্দের অশ্রু, ১৬ বছর পর কারামুক্ত ১৭২ বিডিআর সদস্য। দৈনিক বণিক বার্তা, ভাগ্যবান ঋণ খেলাপি আব্দুল আজিজ আবারও সক্রিয় বিনোদন জগতে, জনতা ব্যাংকে খেলাপি প্রায় ৫,০০০ কোটি টাকা। এরপরে পেছনের পাতায় রয়েছে, বড় আকারে বিনিয়োগের জন্য বাংলাদেশ প্রস্তুত, দাভোসে বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা এমনটা জানিয়েছেন। এরপরে সবশেষ দ্য ডেইলি স্টার, যেটি প্রধান শিরোনাম করেছে, তিতাস গ্যাস সিঙ্ক ফার্দার ইন রেড অন সিস্টেম লস। এবং সবশেষ যে শিরোনামটি রয়েছে, হাই গ্রোথ আন্ডার হাসিনা ওয়াজ ফেক, ইউনুস টেলস রয়টার্স রুলস আউট রানিং ইন পোল। দর্শক, এতক্ষণ আপনারা সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায়। জনাব এম আজিজ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। যেই বিষয়টা দিয়ে আজকের আলোচনাটা আমরা শুরু করতে চাই সেটি হচ্ছে, গতকাল আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু বিষয়ে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর প্রেক্ষিতে তথ্য উপদেষ্টা ফেসবুকে একটি পোস্ট করেছেন, যেখানে ওনার বক্তব্যটা মোটামুটি আমরা সবাই যেটি দেখেছি, যে সোজা বাংলায় বললে মির্জা ফখরুল আরেকটি ১/১১ চান কিনা, এমন একটি প্রশ্ন নাহিদ তুলেছেন এবং এটি নিয়ে বেশ উত্তাপ
চলছে। এবং মির্জা ফখরুল আরেকটি বিষয় বলেছেন যে যদি আসলে তারা নিরপেক্ষতা বজায় রাখতে না পারে তাহলে আসলে নির্বাচন কন্ডাক্ট করতে পারবে না এবং তাহলে একটা নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। সব মিলে আসলে এই বক্তব্যটা আপনি কি বুঝলেন, এটা যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। কারণ একটু আমি একটু বলে রাখি, কারণ এই শুরু থেকে এই সরকারের প্রতি এক ধরনের অকুণ্ঠ সমর্থন বিএনপির বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর ছিল। তো এই 5 মাস বা 5.5 মাস পর এই এমন বক্তব্যের মানে পেছনের গল্পটা যদি বলেন। হ্যাঁ, কিছু আগে ধরেন ছাত্র জনতার আন্দোলন সাথে সকল রাজনৈতিক দল, অর্থাৎ এই সরকার শুধু আওয়ামী লীগ বাদে সব দলের সমর্থন এবং জনগণের সমর্থন ছিল, এখনো আছে, তবে চিট হয়েছে। অর্থাৎ ফেসিবাদের বিরুদ্ধে আমার ধারণা এখনো আছে, কিন্তু সামনে নির্বাচন আশা করছে, এই কারণে কিন্তু টানাপোড়েন চলছে। এদিকে ছাত্ররাও কিন্তু রাজনৈতিক দল করতে চাচ্ছে, আবার নির্বাচন নিয়ে বিরোধী দলগুলো রোড ম্যাপ চাচ্ছে, বিশেষ করে বিএনপি। রোড ম্যাপটা দেওয়া হচ্ছে না। সবসময় এই কথাবার্তা নির্বাচনের ব্যাপারে কিন্তু একটা ধোঁয়াশা, এবং আগে প্রথম দিকে উপদেষ্টা এক একজন উপদেষ্টা এক এক সময় বলছে। হ্যাঁ, তো এখন সর্বশেষ আপনি যেটা বললেন, ধরেন প্রধান উপদেষ্টা বলেছিলেন যে সামনে এই বছরের শেষে অথবা যদি বেশি সংস্কার হয় তাহলে সামনের বছরের মাঝামাঝি নির্বাচন হবে। কিন্তু গতকালকে তিনি রয়টার্সকে বলেছেন যে জনগণ কেমন নির্বাচন চায় তা জেনে নির্বাচন, না জেনে নির্বাচন করা যায় না। এই শব্দটা তো ভয়ঙ্কর শব্দ, একটা অনিশ্চয়তার কথা। হ্যাঁ, এটা কালকেই রয়টার্সকে তিনি বলেছেন। এখন তিনি হতে পারেন তিনি বিশ্ববিখ্যাত ব্যক্তি, কিন্তু তিনি রাজনীতিবিদ না। এই কারণে কোন কথায় কোন কোন ব্যাখ্যা হয় এটাও বলা মুশকিল। তবে এখানে রাজনৈতিক দল, বিশেষ করে আপনি ধরেন 1/11-এর সময় যে -2 ফর্মুলা হয়েছিল এবং সরকার নামে যে বড় দলগুলোকে ভাঙার প্রচেষ্টা, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেই ভাঙার চেষ্টা করা হয়েছে, এবং সেখানে কিন্তু এই সরকারের ভিতরেই শাকত সাহেব আছেন, তিনি নির্বাচন কমিশনে ছিলেন, তারা কিন্তু বড় দুটি দলই ভাঙার চেষ্টা করেছেন। এতে কোনো সন্দেহ, এটা পরিষ্কার। সুতরাং তারা কিন্তু সরকারে আছেন। এখন নির্বাচনের ব্যাপারে আমার কাছে মনে হয় যে আপনি দেখেন এই সরকার পরিচালনা করার ক্ষেত্রে এই সরকার আপনার কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার যত সেক্টর আছে একটা সেক্টরকেও ডিসিপ্লিনে আনতে পারেননি। সুতরাং এই সরকার যদি আরো থাকে অনির্দিষ্টকালের জন্য, অর্থাৎ 1 বছর 2 বছর থাকে, তাহলে কিন্তু আমার মনে পড়ে যে নভেম্বরের, আপনি নিশ্চয়ই দেখেছেন, নভেম্বরের 15 তারিখে আমাদের বাংলাদেশের নিউজ পেপারেও ছাপা হয়েছে, আমি প্রথম আলোর নিউজটা পড়েছি পুরাটা, যে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ কিন্তু একটা প্রতিবেদন দিয়েছে আমাদের দেশের এই গণঅভ্যুত্থান সম্পর্কে এবং ভবিষ্যৎ পরিণতির কথা বলেছে। তারা বলেছে জনপ্রত্যাশা যদি অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করতে না পারে তাহলে দেশ আগের জায়গায় ফেরত যেতে পারে, অথবা এও হতে পারে যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যায়। সুতরাং এর থেকে কিন্তু একটা সংশয় সন্দেহ কিন্তু তৈরি হয়েছে। আমার কথা হচ্ছে আমাদের মিডিয়ার সব রিপোর্টের উপর ভরসা না করলেও আমরা কিন্তু আন্তর্জাতিক যেগুলো ক্রেডিবল মিডিয়া বা বিভিন্ন অর্গানাইজেশন যেটা ক্রেডিবল, তাদের তথ্যগুলো কিন্তু আমরা বিবেচনায় নেই। সুতরাং এখন যে নির্বাচন নিয়ে সরকারও চালাতে পারছেন না, নির্বাচনের দিকেও যাচ্ছেন না, পরিষ্কার যাচ্ছেন না, খালি সংস্কার সংস্কার করছেন। সংস্কার আপনি করলেন, ধরেন গিলোটিন হলো, রাজনৈতিক দলরা নির্বাচন চাইছে, যা করলো অন্তর্বর্তীকালীন সরকার সব রাজি হয়ে গেল, তারপর নির্বাচন দিবে, নির্বাচন হলো, পার্লামেন্ট হলো, একটা আপনার পার্লামেন্টে পাস করলো না, কি লাভ হলো? এক্সারসাইজ কি হলো? অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সাথে একসাথে মিলে, মানে একের প্রতি আস্থা রেখে যদি সবাই ঐক্যমতের ভিত্তিতে সংস্কারটা হতো তাহলে সম্ভব। যেমন ধরেন শাহাবুদ্দিনের সময় 20-21টা আপনার সংস্কার প্রস্তাব ছিল, আর পরবর্তী সরকার কিন্তু অনুমোদন করে নাই। 1/11-এর সময় প্রায় এই বক্তব্যগুলো মোটামুটি আমরা আপনার বক্তব্যটা বুঝতে পেরেছি। আমি 3টা একটু কমেন্ট সম্পর্কে আপনার কমেন্ট শুনতে চাচ্ছি। নাহিদ ইসলাম বলেছেন ছাত্র নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা শুরু থেকে হয়েছে। 1। আসিফ মাহমুদ বলেছেন রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত।
অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ বলেছেন তারাই এখন ভারত নির্ভরতার মাধ্যমে আওয়ামী পুনর্বাসন চাচ্ছে। এই তিনটা বক্তব্যের আসলে কি বুঝলেন? আপনার একটু কমেন্টটা শুনি। ছাত্রদেরকে মাইনাস করার একটা পরিকল্পনা শুরু আমি বলছি, ছাত্র, আমার বক্তব্য হলো 18 বছর বয়স হলে যে কেউ রাজনীতি করতে পারে। ছাত্ররা যদি রাজনীতি করতে চায়, কেউ এটা বাধা দেয়নি, বাধা দিচ্ছেও না। বাধা দিতে পারে যে রাজনৈতিক, আমাদের দেশে এখনো যে রাজনৈতিক কালচার আছে, ছাত্ররা যদি সংগঠন করে, এখনো সংগঠন করে নাই, শোনা যাচ্ছে সামনের মাসে সংগঠন করবে। এখন আমার বক্তব্য হচ্ছে যে ছাত্ররা রাজনীতি করবে, কিন্তু একথা কিন্তু ফখরুল ইসলাম আলমগীরও বলেছে এবং রেজওয়ানা হোসেনও বলেছেন যে তারা সরকার থেকে বেরিয়েই করবে। অর্থাৎ একটি কিংস পার্টি সরকারের, আপনার এখন ছাত্ররা বাইরে যাচ্ছে, ঢাকার বাইরে যাচ্ছে, প্রোটোকল নিচ্ছে, এই হেলিকপ্টার নিচ্ছে, এইসব করে করে তো রাজনীতি করলে তো সেই রাজনীতি অ্যাকসেপ্টেবল হবে না। এক। দুই হলো এই ব্ল্যাঙ্ক চেক, আপনি ইউনিভার্সিটি টিচার, আপনি বলেন তো যে স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্র পর্যন্ত এই আন্দোলনে জড়িত ছিল। এখন কেউ পড়াশোনামুখী না, সব রাষ্ট্র চালাতে চায়। এখন ছাত্ররাই যদি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটির ছেলেরা রাষ্ট্র চালাতে চায়, আপনি যদি গড় করেন 5 থেকে 6 বছর যে জেনারেশন গ্যাপ হয়ে যাচ্ছে, এই গ্যাপ দূর করবেন কি দিয়ে? আমার কথা হচ্ছে পড়াশোনাও করতে হবে। আপনার এখন যে বিজ্ঞানের যুগে যেখানে অটোমেশন, আপনার প্রযুক্তি, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, সেটা আপনি যথার্থ বলেছেন। কিন্তু এই যেটি হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্যটি দিলেন যে তারাই এখন ভারত নির্ভরতার মাধ্যমে আওয়ামী পুনর্বাসন চাচ্ছে, আওয়ামী পুনর্বাসন, এরকম একটা ন্যারেটিভ কি তৈরি হচ্ছে কিনা যে বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন চাইছে বা তারা করবে, এইটা কেন হচ্ছে? এইটাই ছাত্ররা, আমার মনে হয় যে আমাদের দেশে এখনো কিন্তু ছাত্রদেরকে ইনোসেন্ট ভাবতে চায় মানুষ। এই যে কথাগুলো পলিটিশিয়ানের মতো বললো, অমক ভারতপন্থী, অমক আমেরিকান পন্থী, অর্থাৎ বিরোধটা তো তারাই লাগাই দিল। এখন ফখরুল ইসলাম আলমগীর একটা বড় দলের মহাসচিব, তিনি আরেকজন উপদেষ্টা যারা আছে সিনিয়র, তারা কেউ কাউন্টার করতো। নাহিদ ইসলাম বলেছে 111 আনতে চায়। কোন শখে 111 বিএনপির মতো সংগঠন চাইবে বলেন? এটা কেউ বিশ্বাসে নিচ্ছে? কেউ বিশ্বাস করেনি। হ্যাঁ, ভারতের সাথে সম্পর্ক রেখে সরকার করতে চায়। এটা এই মুহূর্তে বিএনপি বিশেষ করে মনে করে যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তাদের নেতা কর্মীদের ভিতরে এই আকাঙ্ক্ষাটা এবং বাস্তবতাও হয়েছে যে তারা সরকারে যাবে। সুতরাং তারা অমকপন্থী তমকপন্থী বা 111 আনতে চায়, এই যে ব্লেম করা হচ্ছে, এটা তো কেউ বিশ্বাসে নিবে না এবং এতে কাদা ছড়িয়ে বাড়বে, অনৈক্য বাড়বে, সংস্কারও হবে না, নির্বাচন নিয়েও তখন ওই আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ যেটা বলছে শেষ শব্দ, সেই শব্দই হবে। তখন নাহিদ ইসলামও থাকবেন না, ফখরুল ইসলাম আলমগীরও থাকবেন না, আমিও থাকবো না। তো সুতরাং দেশটা একটা, ধরেন 2000 ছাত্র জনতার জীবন দিয়ে একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বপ্ন দেখেছি একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ, ছাত্রও চেয়েছে এটা, কিন্তু মুক্তিযুদ্ধেও ঘুরে একই ভাষা ও ভিন্ন ভাষায় একই দাবি ছিল। সুতরাং আমরা তো একটা মানবিক বাংলাদেশ চাই, বৈষম্যহীন সমাজ চাই, আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র চাই। এটা ব্যাহত হওয়ার কোনো ভাষা কিন্তু কেউ ব্যবহার করা উচিত না। এবং আপনি খেয়াল করে দেখেন, আমি রাজনৈতিক দলগুলি, ধরেন জামাত বিএনপির কথায় অনেক জায়গায় দেখা যাচ্ছে বিতর্ক তৈরি হচ্ছে। হ্যাঁ, সামনে নির্বাচন আছে, তারা ভোট পাওয়ার স্বার্থে বলতেই পারে, কিন্তু ছাত্ররা যেসব ভাষা ইউজ করে, এইসব ভাষা কিন্তু রাজনৈতিক দলের বিরুদ্ধে এবং রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে একদম মনে হয় সমান্তরালে। এটা কিন্তু কেউ করতো, আপনি গ্রামে যান, সিনিয়রদের কাছে দেখেন, জিজ্ঞেস করেন, কেউ এটাকে গ্রহণ করে না। আমার এখন আজিজ ভাই, একটু যে জায়গায় আলোচনাটা একটু বেশি করে আপনার থেকে শুনতে চাই, সেটি হচ্ছে যদি এই মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু বলছেন যে কিছু কিছু জায়গায় নিরপেক্ষতা পালন করতে পারছে না সরকার, তো সেই ক্ষেত্রে নির্বাচনের প্রশ্নেই যদি নিরপেক্ষতা পালন করতে না পারে, তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে একটা নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। তাহলে সেই নিরপেক্ষ সরকারটা ডেফিনেশন কি আর চরিত্রটা কিরকম হবে বা কারা? না, হ্যাঁ, ডেফিনেশন লাগবে না। আমার মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলতে চেয়েছে, আপনার হাইকোর্ট সুপ্রিম কোর্টে
অন্তর্বর্তীকালীন সরকারের রায়টা অপেক্ষায় আছে, অপেক্ষমান আছে। অন্তর্বর্তীকালীন সরকার হাইকোর্ট থেকে ছেড়ে দিলেই তো হয়। এটা আটকায় রাখছে কেন? আটকায় রাখছে কেন? ইলেকশন কমিশন আগের সংবিধান অনুযায়ী করতে পারলেন, অন্তর্বর্তীকালীন সরকারও তো করতে পারতেন, তারপর করেন না। অথচ এই হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এটা বিএনপি কিন্তু রিট করেছিল এবং আমি এটা লিখেছিও যে অন্তর্বর্তীকালীন সরকার যে রায় দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, ফাইনালি হাইকোর্ট থেকে রায়, তারপর সুপ্রিম কোর্ট থেকে রায়, এই রায় তো অবৈধ। অনেক থেকে গোজামিল দেওয়া হয়েছে, রায় দিচ্ছে একটা, শর্ট জাজমেন্টে একরকম, ফাইনাল জাজমেন্টে 16 মাস পরে খায়রুল হক ভিন্ন রায় দিচ্ছে। সুতরাং এটাকে হিয়ারিং দিয়ে শেষ করে দেয় না। তত্ত্বাবধায়ক সরকার আসলে তত্ত্বাবধায়ক সরকার আপনাকে চিন্তা নাই দিক না কেন, সমস্যা কি? আমার কথা হচ্ছে নিরপেক্ষ সরকার, এনারা তো দেশই চালাতে পারতেছেন না। আবার আপনি খেয়াল করে দেখেন, কিছুদিন আগে চিফ ইলেকশন কমিশনার বলেছেন যে আমরা যখন বিএনপি বলতেছে নির্বাচন এই জুলাই আগস্টে চাই, চিফ ইলেকশন কমিশন তার উত্তর দিল যে আমরা এই সরকার যে রোডম্যাপ দিয়েছে আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। আজিজ ভাই, আপনিও বেশ কয়েকবার, এটা আমি অন্যান্য জায়গায় শুনেছি, আপনি সরকারের রাষ্ট্র পরিচালনার বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছেন। তো একটা তো সুযোগ এরকম আমরা শুনেছি যে 5ই আগস্টের পরে জাতীয় সরকারের একটা প্রস্তাবনা কিন্তু বিভিন্ন মহল থেকে এসেছিল এবং সেখানে ছাত্রদের বক্তব্য হচ্ছে বিএনপি রাজি না হয় সেটা করা যায় নাই। জাতীয় সরকার ফরম্যাটে যদি থাকা হতো তাহলে কি এই সমস্যাগুলো কিছুটা মানে সমাধান করা যেত কিনা? না, জাতীয় সরকার হলে ভালো হতো, তবে সমস্যাও হতো। সমস্যা আমি এইভাবে ধরি, আমাদের দেশে 100টা পার্টি, কেউ ছাড় দিত না। জাতীয় সরকারে 100 জনই ঢুকতে চাইতো, কেউ ছাড় দিত না। যাকে নিতেন না সেই মাঠে বিলিফিকেশন শুরু করে দিত। আমাদের দেশে রাজনৈতিক আলোকে চিন্তা করতে হবে। এখন ধরেন মেজর পার্টি বিএনপি, আমি শুনেছি জাতীয় রাজনীতিতে জাতীয় সরকার গঠনের প্রক্রিয়া প্রস্তাব আসছিল, সেখানে বিএনপি থেকে বুঝি এটা বুঝতে হবে, জানতে হবে বলে এটা অ্যাভয়েড করছে। অর্থাৎ আমি বলবো রাজি হয়নি। কিন্তু সেটার একটা ব্যাখ্যা হচ্ছে যে বিএনপির সংকট জায়গাটা ছিল যে এই সরকার, জাতীয় সরকার আবার দীর্ঘ হয় কিনা। হ্যাঁ, না, জাতীয় সরকার দীর্ঘ হয় কিনা, আর বিএনপির ভিতরে এও হতে পারে যে বিএনপি এখন আওয়ামী লীগ মাইনাস আওয়ামী লীগ মেজর সংগঠন। জাতীয় সরকার করতে হলে ওখানে যে সেনাপ্রধান যাদেরকে ডেকেছে অন্তত উপস্থিত সবাইকে রাখতে হবে। আপনি বলেন ছোট ছোট টুকরা দল, এখন ধরেন বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, যাই বলেন, একটা ওয়ার্ডে যে সদস্য আছে তার 4 ভাগের 1 ভাগ সদস্য অনেক রাজনৈতিক দলের নেই। এখন তারা আবার সরকারের ভিতরে বা বৈঠকে কিন্তু কথা বলে সবচেয়ে বড় দলের চেয়েও বেশি। এদের নিয়েও জাতীয় সরকার করা আরেকটা বিপত্তি কিন্তু তৈরি হবে। দেখা গেল যে জাতীয়, এখন যেমন অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে একটা অগোছালো ভাব, তখন দেখবেন জাতীয় সরকার পুরা কেওয়াটিক একটা সিচুয়েশন তৈরি হতে পারত। হ্যাঁ, সুতরাং এখন যেটা বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার যারা ছিল তারা পেশাজীবী, ইনোসেন্ট, এখন সব যে চিটাগাংয়ের লোকরা উপদেষ্টা বানাবে আর এনজিও আর কয়েকজন শিক্ষক আমলা 2জন বলে নিয়ে করবে, এটা তো কল্পনা করা যায় নাই। অর্থাৎ ওখানে অপরিকল্পিত ভাবে এই সরকারটাকে তৈরি করা হয়েছে। আবার তো বিশ্বাস যে উপদেষ্টাগুলো আছে, শিক্ষকদের ভিতরেও যে উপদেষ্টা হয়েছে তার সেটা আপনাকে ভালো বানানি ভালো করতে না 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 শোনেন, কারণ আছে। এখন তো ব্যক্তি সমালোচনা করা যায় না। এই শিক্ষকদের অতীত তো জানি আমরা, এই অতীত যদি বলি তাহলে আপনি পরিষ্কার হতে পারবেন। এদের ইন্টিগ্রিটি নাই, এরা এক এক সময় এক একটা করছে, তো এটার উদাহরণ আমাদের কাছে আছে। সুতরাং এই জন্য সবসময় কিন্তু উলটপালট করতেছে তারা। অন্তর্বর্তীকালীন সরকার মাত্র কয়েকজন লোক, এদের সংগঠন নাই। এখন ছাত্রদের উপরে ভর করে আসছে, সে ছাত্রও তাদের সমালোচনা করে, কখন আবার ইনডাইরেক্টলি পক্ষে বলে। আজিজ ভাই, বিএনপির পক্ষ থেকে তো অলরেডি একটা দাবি কিন্তু আমরা ডেট পেয়েছি, এই বছরের 5 আগস্ট এর মধ্যে নির্বাচন। কিন্তু ইসির বক্তব্যে আমরা দেখলাম হয় এবছরের শেষে, না হলে আপনার 26-এর ওই ঘুরে ফিরে 26-এর জুন পর্যন্ত একটা টাইমলাইনের ভেতর। তো না, এটাই আমি বলছি। ধরেন ইসির কথাটা তো এমন ভাবে আমাদের দেশের রাজনৈতিক আলোকে বলা উচিত ছিল যাতে কোনো পক্ষে না যায়।
যে আমাদের এই কথাই বলতে পারতো। আমি ওনাকে শিকায়ত দিচ্ছি যে আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে, যখন ডেট করা হবে আমরা প্রস্তুত আছি, এই কথা বললেই তো সমস্যা হয় না। উনি ঠিক অন্তর্বর্তীকালীন সরকার যে ভাষায় কথা বলছে ইসি সেই ভাষা। তো সুতরাং এই নির্বাচন কমিশন যদি ইলেকশন করে তাহলে এই সরকার যারা চাইবে সেই রেজাল্টের পক্ষেই থাকবে, যে 28% ভোট হবে, ঘোষণা করে দিবে 60% ভোট হয়েছে, এটা ঘোষণা করে দিতে পারে। এটা তো এই একটা বক্তব্যই প্রমাণ করে। দুই হলো, এই সরকারের সাথে ছাত্ররা আছে, ছাত্র 3 জন উপদেষ্টা আছে, বাকিরা বাইরে আছে। এখন তো এটা প্রতিষ্ঠিত যে এই সরকারের এই ছাত্রদের পৃষ্ঠপোষকালে অন্তর্বর্তীকালীন সরকার। তো তারা সরকারে থেকে ছাত্ররা রাজনীতি করবে, তারা নির্বাচন পরিচালনা করবে, এটা তো নিরপেক্ষতা ভঙ্গ হতে পারে তো। কারণ এই সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং রাষ্ট্র চালানো, আপনি খেয়াল করে দেখেন যে এই সরকার আসার পরে প্রথম পিচ্চি হান্দান, পিচ্চি হেলাল এইসব শ্রেণীর লোককে আগে দিচ্ছে, প্রথম লটে রিলিজ পেয়েছে। তারা এখন একটাকেও খুঁজে পাওয়া যায় না, সব সন্ত্রাসে নেমে গেছে। তো এখন ওনারা যে কি করবে, এনাদের সম্পর্কে তো আস্থার সংকট তৈরি করে ফেলছে। শুরুতে সংস্কার করবে, সরকারের ব্যাপারে আপনি দেখেন রাজনৈতিক দলগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করেছে, তাদের সাথে কথা বলে না, ডাকতে চায় না। তখন মাঠে ময়দানে যখন চিৎকার শুরু করছে তখন দেখা করছে। আপনি বলেন তো দেখি, 9টি দল একবারে ডেকেছে, বড় দল আছে, 9টি দল একদিনে ডেকেছে, একটার পর একটা। এটা কি ট্রাক থেকে ওই অল্প পয়সার টিসিবির পণ্য কেনা নাকি? গ্যাসে আর আইছে। আমি প্রায় এই কথাই বলি, আমার গ্রাম দেশে বলে বাংলা ভাষায় যে আমার কথা আমি কব তো খালি হুনায় লব। কেয়ারটেকার গভর্নমেন্ট এত শক্তিশালী না যে আমাদের দেশের রাজনীতিবিদদের হুনায় লইতে পারে, তাদেরকেই শুনতে হবে কথা। এটা মাথায় নিয়ে সংস্কার করা। আমি বলি, ধরেন যদি সবগুলো রাজনীতি, ধরেন সংস্কার প্রস্তাব জামাত থেকে গেছে, বিএনপির তো সেট প্রস্তাব আছে 62 দফা সংস্কার প্রস্তাব, আগে ছিল 31, পরে সব দলের সাথে আলোচনা করে 62 দফা আছে। তো এটা তো অন্তর্বর্তীকালীন সরকার থেকে দিছে, এবং ওখানে আমি দেখছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে এটার সাথে সংযোজন বিয়োজন হতে পারে। এটাকে বেসলাইন ধরে সব রাজনৈতিক দলকে নিয়ে যদি রাউন্ড টেবিল কনফারেন্স করতে চলতে একবারই ঠিক। এখন ওনারা করলো কি, খালি সংস্কার কমিশন করে, খালি এই কমিশনের কি অর্থ? কমিশন মনে হবে যে সব সঠিক দিবে। কমিশন সরকারে গেল, যে দলই গেল ক্ষমতায় গেল, তাদের মনোপুত্র সংস্কার হলো না, পাস করবে না পার্লামেন্টে, তখন তো এটা বেহতর, কোনো লাভ হলো না। সুতরাং রাজনৈতিক দলগুলোকে তো আপনার প্রতিনিধি নিয়ে বা অথবা তাদের সাথে হার্ট টু হার্ট আলোচনা করে সংস্কার করলে এটা একটা পাবলিক কমিটমেন্ট হতো। কারণ হোসেন মোহাম্মদ এরশাদের সময় 3 জোটের রূপরেখা ছিল হোসেন মোহাম্মদ এরশাদের পতনের আগে, এটা পাবলিক কমিটমেন্ট ছিল না। কেউ এটা বাস্তবায়ন করছে? কেউ তো ওটা তো একটা নিরপেক্ষ নির্বাচন, কিভাবে রাজনৈতিক দল চলবে সবই তো লেখা ছিল। তো এটা তো কেউ মানে নাই। এখন ধরেন নির্বাচনে যদি এইভাবে করে টানাপোড়েন বাধ্য হয়, ধরেন বিএনপির কথাই বলেন, তারা বাধ্য হলো বিভিন্ন শর্ত মেনে নিয়ে নির্বাচনে যেতে, ধরেন মেজরিটি পাইলো, কেউ পার্লামেন্টে ডিবেট করে আউট করে দিল, কি করবেন? একটাও তো পাস হবে না। আর এই সরকারকেও মানা উচিত কতটুকু তারা পারে, কতটুকু পারে না। এই সংবিধান সমুন্নত রাখার ওত নিয়ে সরকারে বসেছে, সুতরাং এই সংবিধান সংস্কার তাদের ম্যান্ডেটই দেন। খালি গণ অভ্যুত্থানের দোহাই দিচ্ছে, বিপ্লবী সরকার হলে হতো। গণ অভ্যুত্থানের সরকার তো সংবিধান অনুযায়ী তো দেশ চলছে। আবার কিছু কিছু সুবিধাজনক জায়গায় আপনি সংবিধান মানছেন না। ধরেন এই যে বিচার বিভাগ বলা হলো যে একটা সুপ্রিম কাউন্সিল গঠন করা হলো, এটা বিচারপতি নিয়োগ দিল, তো সেটা শুরুতে করলেন কেন? শুরুতে সব বিচারপতি সব নিয়োগ দিলেন, দেখা গেছে যে সে 3টে কেস ফাইল করে নাই, তারে বিচারপতি বানাই দিচ্ছেন। আপনার আমার খাতিরের লোকজন সব বিচারপতি বানাই দিলাম। এখন বিচার বিভাগ এই যে বিচারপতি, এদের তো আপনি বাদ দিতে পারবেন? তাহলে একবারে সংবিধানে আছে আইন করে বিচারপতি নিয়োগ করা, সেটা করলেন না কেন শুরুতে? এই জন্যই বলছে যে সংশয় সন্দেহ আছে। আমি মনে করি এটাও ঠিক যে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে সমস্যা তৈরি করছে, দেশ পরিচালনা করতে পারছে না, এবং এই ছাত্ররা
আপনি বলেন তো, একটা উদাহরণ দেন তো আমারে, যে এই দেশে আমাদের রাজনীতিবিদদের অনেক বদনাম আছে, কিন্তু কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ কোন মন্ত্রী 6 দিনে 18 বার হেলিকপ্টার চলছে, এক উপজেলা থেকে আর এক উপজেলা গেছে। হেলিকপ্টার, হেলিপ্যাড নাই, হেলিপ্যাড বানায় সেখানে হেলিপ্যাড নামাইছে। 30,000-এর কম্বল দিতে গিয়া 10 লাখ টাকা খরচ করছে। আপনি যার কথা বলছেন তিনি আবার বলছেন রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা উচিত নয়। তা মানে অবশ্যই হস্তক্ষেপ না, রাজনৈতিক দলের অবশ্যই সমালোচনা করার প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে। আমরা দেশের মালিক, এই সংবিধান, আমি অবশ্যই সমালোচনা করব। রাজনৈতিক দল যদি ভুল করে, রাজনীতিবিদরাও যদি ভুল করে, অবশ্যই আমরা সমালোচনা করব। ওনাকে আগে রাজনীতি শিখতে বলেন, ওনাকে আগে বুঝতে বলেন যে উনি যে এত কথা বলতেছে, উনি যে এইটা অডিট হবে না, উনি কি জবাব দিবে? হেলিকপ্টার যে ব্যবহার করছে 18 বার, এটার হিসেব হবে না? পাবলিকের টাকা খরচ করছে না, মিনিস্ট্রির টাকা খরচ করছে প্রাইভেট হেলিকপ্টার ভাড়া করে, আবার আপনার হেলিপ্যাড বানাইছে, আবার ভেঙেও ফেলাইছে, এগুলোর হিসাব দিতে হবে না? আর সে সরকার থেকে নেমে গেলে তাকে হিসাব দিতে হবে না? সেও তো দেখা যাবে যে ফ্যাসিস্ট সরকারের মতো তার পিছনে যুগ ঘুরে বেড়াচ্ছে। সুতরাং ওনাদেরকে শিখতে হবে, এটাই প্রমাণ করে ওনাদেরকে শিখতে হবে। আরো বহুত কাহিনী জানি আমরা, বহুত কাহিনী জানি। সুতরাং এগুলো এখন বলছি না, যে আরো বিরোধ বাড়বে, সমস্যা বাড়বে। যে আমরা আবার বুঝতে পেরেছি। আরেকটা খবর আপনি যথার্থই বলেছেন যে আসলে বিরোধটা আমরা কেউই চাইছি না, আমরা একটা আসলে ঐক্যর কথা সবাই বলছে, সেই ঐক্যটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি। কালের কণ্ঠের প্রধান খবর, বিদেশি বিনিয়োগ কমেছে 71%, বিনিয়োগ ও রাজস্বে ব্যাপক ধস। অন্যদিকে প্রধান উপদেষ্টা গতকাল সুইজারল্যান্ডের দাভোসে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আপনার সম্মেলনে, সেইখানে বলেছেন যে আসলে বিদেশি বিনিয়োগের জন্য এখন আসলে খুব ভালো অবস্থা আছে আর কি। যদি বলেন, এখন এইটা অনেকে বলছে যে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত আসলে বিদেশি বিনিয়োগের এই ট্রেন্ডটা নিম্নমুখী থাকবে, এটাও অনেকে বলছেন। না, বিষয়টা হলো, প্রথম এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জাতিসংঘে ভিজিটে গেছিল। আপনি খেয়াল করে দেখেন যে জাতিসংঘের ভিজিটে তিনি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সারা পৃথিবীতে ফেমাস। অন্য আমাদের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা যাইতো আগে নিয়োগ অ্যাপয়েন্টমেন্ট করে করে দেখা করতো, উনি দেখা শিডিউল দিতে পারেন না, এমন অবস্থা। যে আসছে সেই বলছে ইউনূস সাহেবের সরকারকে সব হেল্প করবো। বলেন তো, একটা টাকা আসছে? একটা টাকা আসছে? ওনার সাথে যে দেখা করে সেই বলে যে আপনি যত সমর্থন চান আমরা দিব। একটা সমর্থন পাচ্ছে? সেই আওয়ামী লীগ সরকার যে IMF এর যে লোন নিয়ে গেছে, এই লোনের কিস্তি দেওয়ার জন্য দাম বাড়াই দিছে, সব ভ্যাট ট্যাক্স সব বাড়াই দিছে, সব বাড়াই দিছে। আপনি আমাকে বলেন যে দেশে যদি স্থিতি, প্রথম শর্ত বিদেশি বিনিয়োগ আসছে, প্রথম শর্ত হলো দেশের স্থিতিশীলতা রক্ষা। এখন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নেই, কারণ এই সরকার নির্বাচন দিতে হবে, দিবে, আবার এই সরকারও দেশ ঠিক মতো চালাতে পারছে না। এর ভিতরে বিনিয়োগকারী, কোনো বিনিয়োগকারী আসবে না এবং আসছে না, এবং আসার সম্ভাবনা আমি দেখছি না। এই সরকার যতদিন থাকবে কোনো বিনিয়োগকারীও আসবে না। এই সরকার থাকা পর্যন্ত এখন যে ইমেজটা দাঁড়ায় গেছে, কোনো টাকা পয়সাও কেউ দিবে না, কারণ সেই টাকা পয়সাও দেখা যাবে টাকা তো ফেরত দিতে হবে, হয়তো ইন্টারেস্ট কম, কিস্তি সংখ্যা বাড়ায় দিবে, হয়তো লং টার্ম লোন দিতে পারে, কিন্তু এখন কেউ রিস্ক নিবে বলে মনে হচ্ছে না। এই জন্যই আমি বলি, যত নির্বাচন রিলেটেড সংস্কার যতটুকু করলে একটা নিরপেক্ষ নির্বাচন হয়, নির্বাচন করে দিয়ে এই সরকার ইমিডিয়েটলি এই দেশটা যাতে ফাইনালি আপনার ফেল স্টেট না হয়, ওনারা বিদায় নেওয়া উচিত। আমার এক কথা পরিষ্কার। আপনি দেখেন রাজস্ব আয় কে দিবে? ব্যবসা বাণিজ্য নাই, ব্যবসায়ীরা হা করে কান্দে, চাকরি বাকরি আলাদা বেতন নাই, আবার দিয়ে দিতে বলছে কে? আমি তো কোনো দাবি শুনি নাই, কিছু দিতে বলেন শুনি নাই, আবার দিবে দিয়ে আবার দিয়ে প্রত্যাহার করছে। এগুলো করে কেন? একটা মানুষের পোলাপানের মতো আর কি, লোভ দেখা খাবার সামনে দিয়ে কেড়ে নেন, এটাতে মানুষ সন্তুষ্ট হয়? এখন তো সব সরকারি কর্মচারীরা, অফিসাররা সব খেপে গেছে ভিতরে ভিতরে, প্রকাশ হয়তো করছে না, চাকরির নীতিমালা আছে, নানা কিছু আছে, কোনো চিৎকার হয়তো করছে না, কিন্তু এটা আপনাকে কে দিতে বলছে? আপনার টাকা নাই, পয়সা নাই, ফান্ডে টাকা নাই,
আপনি ইম্পোর্ট বন্ধ করে দিচ্ছেন, কোন ইন্ডাস্ট্রি হওয়ার জন্য তো বড় মেশিনারি যাচ্ছে পারে। আপনি খালি বলেন যে আমরা রিজার্ভে হাত না দিয়ে আমরা লোন শোধ করেছি। হ্যাঁ, প্রবাসীরা অকাতরে পয়সা দিচ্ছে, সেটা দিয়ে দিচ্ছেন। কিছু তো ইম্পোর্ট হচ্ছে, এক্সপোর্ট হচ্ছে, দিচ্ছেন। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে ওভারঅল টোটাল যদি বলেন অর্থনীতিতে এখনো শেপ নেয়নি। আর ইনভেস্টমেন্ট, বাইরের ইনভেস্টমেন্ট আসার মতো পরিস্থিতি, এমনকি লোকাল ইনভেস্টমেন্ট, লোকাল যে ব্যবসায়ীরা ইনভেস্ট করবে সেই পরিস্থিতি এখন দেশে নাই। সুতরাং আরো যতদিন যাবে ইনভেস্টমেন্ট এবং ব্যবসা বাণিজ্য আরো বেশি খারাপ অবস্থায় চলে যাবে। খারাপ অবস্থায় যাবে সেটি মোটামুটি একরকম আপনি ব্যাখ্যা করার চেষ্টা করলেন। রাজস্বের আদায় যেটি হচ্ছে না, একটা তো হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা আমরা বলছি, এফডিআই, যে আপনার রেভিনিউ যে আপনার ঘাটতি থাকছে সেইটা আসলে পূরণ করা যাচ্ছে না কেন? না, এটা দুটো কারণ আছে আমার কাছে মনে হয়। একটা হলো বরাবর থেকে আমাদের কিন্তু রেভিনিউ কালেকশন কম, কারণ রেভিনিউ দিতে চায় না কেউ। যেমন আগে পুলিশের কাছে যাইতো না, সাক্ষী দিতেও যাইতো না, গেলেই একটা ঝামেলা করবে। আর আপনি ট্যাক্স দিতে চাইবেন, এনবিআর এর ঝামেলায় পড়বে। এটাকে পুরোপুরি অনলাইন করতে পারলো না। সুতরাং এমনিতেই রেভিনিউ কালেকশন, এখন তো আপনি বলছেন যে ধরেন ব্যবসা বাণিজ্য, মার্কেট অবস্থা, দেশের অর্থনীতির অবস্থা, মানুষের নিশ্চয়তা সবকিছু খারাপ অবস্থায় আছে। এমনিতেই রেভিনিউ আপনার কালেকশনের পরিবেশ কিন্তু কমে গেছে। আর তাতে বরাবরই এনবিআর এর কথা আমরা বলি যে একটা এনবিআর হলো সবাই কমিশন খায় এবং অদক্ষ। আমাদের এনবিআর, আমাদের যে ট্যাক্সের এই কারণে আমি জানতে চাইছি, সরকারের মধ্যে অনেকে আছেন যারা অর্থনীতিতে ব্যাপক পণ্ডিত এবং তারা অর্থনীতি ব্যাকগ্রাউন্ডের, ওনাদের তো আসলে এই জায়গায় একটা কন্ট্রিবিউশন করার সুযোগ ছিল কিনা? না, দেখেন ছিল। এই জন্য ধরেন বাংলাদেশ ব্যাংকটা জোর করে ধরে রাখছে আর কি। এখনো আমি বলবো যে বাংলা শ্রীলঙ্কা দেখেন ব্যাংকরাপ্ট হয়ে গেছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু এটাকে টেনে তুলছে। আর ওই দেশে 100% শিক্ষিত। আপনি দেখেন এত বড় আন্দোলন হলো, সরকার আমাদের মতো পতন হলো, কিন্তু আপনি দেখেন একটা সম্পদ ধ্বংস করছে। আমরা তো সব থানা লুট করে, অস্ত্রপাতি লুট করে, খুন টুন করে মানে তোলপাড় করে। সুতরাং আমাদের দেশে করে ভাবতে হবে। এখন ধরেন আপনার আমাদের এখানে 2-4 জন উপদেষ্টা আছে, খুব সিনিয়র এবং খুবই বিজ্ঞ অর্থনীতিবিদ, 2 জন আছে। আর বাংলাদেশ গভর্নর তো খুব ফ্যামিলিয়ার ছিল, সবাই ছিল। তো এখন তো কোনো কিছু ধরেন কাপড় যদি শর্ট হয়, কাপড় যদি ছোট হয়, এটাকে তো টেনে পালাতে পারবেন না, এটাও একটা বাস্তবতা। 2 হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের আচরণ দেখে মনে হয় এক একজনের এক এক মিশন আছে। 2-1 জন লোক ধরেন অর্থমন্ত্রী এবং বাংলাদেশ গভর্নর, এরা চুপচাপ আছে, ঝামেলার মধ্যে নাই আমার কাছে মনে হয়। আর ওই যে শিক্ষামন্ত্রী ওয়াহিদুদ্দিন মাহমুদ, তো এছাড়া তো আর সবার কাছে মনে হয় যে যার যার করে একটা এজেন্ডা আছে, অথবা চর্মদাও। আপনি দেখেন তো এই যে ফরাদ মাজার, তিনি কখনো এই ছেলেদেরকে উস্কাচ্ছে, একটা কনফিউজ বুদ্ধিজীবী। উনি নাকি আবার কি তথ্য আবার ঠিকই তার ওয়াইফকে হাওলাত দিয়ে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারে, অন আবার উপদেষ্টা বানাই দিচ্ছে। দেখেন তো দেখি, আপনি বলেন সে তথ্য দিয়ে বেড়াচ্ছে, আবার তার ওয়াইফকে তিনি উপদেষ্টা বানায় রাখছে। এটা এই লোকের কথা কেন বিশ্বাস করে ছাত্ররা? কেন বিশ্বাস করে? আমরা তো বাইরে থেকে জানি, দেশ ছোট। তিনি তো এই ছাত্রদেরকে উস্কায়, তিনি তো সরকারের মধ্যে তার ওয়াইফকে দিয়ে রাখছে। দেখেন, লোক কিন্তু ছাড়তে পারে নাই। তো এইসব বাংলাদেশে আমাদের যে বুদ্ধিজীবী, এদেরও একটা মতলব আছে। বাইরের থেকে এই সরকারকে যারা সাহায্যের হাত বাড়ায় দেওয়ার নামে যারা কাছাকাছি আছে, তাদেরও মতলব আছে। সুতরাং এই সরকার আসলে যতই বলেন সরকার হিসাবে অ্যাসার্ট করতে পারছে না কালেকটিভলি, এরা ইন্ডিভিজুয়ালিস্ট হয়ে গেছে। আপনি দেখেন এখানে একজন আছেন যিনি প্রধান উপদেষ্টা হিসেবে খ্যাত হয়েছিল, তিনি যথেষ্ট বিতর্কিত হয়ে গেছেন। তো কেউ তো উপপ্রধান উপদেষ্টা, আমি ঠিক বুঝতে পারছি না কার কথা বলছেন। প্রেস সচিবের কথা বলছেন আপনি? না,
ওই উপদেষ্টাই আছেন, তিনি উপদেষ্টা তার তার মানে অনুমোদন ছাড়া, তিনি তার সাথে খাতির আলোক ছাড়া কোনো বিচারপতি হইতে পারে না, কোনো চাকরি পাইতে পারে না, এরকম। তো এরা তো আপনার দেখেন গোলাম আজমের পক্ষে ছিল, গোলাম আজমের বিপক্ষে ছিল, ঘাতক দালাল নির্মূল কমিটিতে ছিল, বিএনপি তখন ওই বিএনপি সরকারে যখন গণ আদালত করছে, তারপরে 24 জনকে আপনার মানব আজিজ ভাই একেবারে শেষ বক্তব্যটা শুনতে চাই আপনার, আসলে এই মুহূর্তে আপনার চাওয়াটা একদম এক লাইনে যদি বলেন। আমি একমাত্র চাওয়া যে দেশ চালাবে রাজনীতিবিদ, যাই বলেন না কেন। আমার কথা হলো যতটুকু সম্ভব আপনার নির্বাচনে একটা নিরপেক্ষ নির্বাচনের করার মতো সংস্কার করে রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করুক। এটাই আমার প্রত্যাশা। সবচেয়ে ভালো হয় এখন যে প্রত্যেক দিন যাচ্ছে একটা করে পরিস্থিতির উদ্ভব হচ্ছে, আমার মনে হয় সুপ্রিম কোর্টে যে তত্ত্বাবধায়ক সরকার আছে, সেই সরকার ব্যবস্থাটা এনে তত্ত্বাবধায়ক একটা সরকার গঠন করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজ পত্রিকা অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9টায় প্রচারিত হয়, দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আতিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।